হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা আগের দিনের পড়াটা মোটামুটি কমপ্লিট করেছো। আগের দিন আমরা স্টাডি করেছিলাম আয়নীয় বন্ধন নিয়ে। আজকে আমরা পড়াশোনা করব সমযোজী বন্ধন নিয়ে। ঠিক আছে, তো ব্যাপারটা শুরু করা যাক তাহলে। আচ্ছা, আমি আগের দিন বলেছিলাম কি আয়নীয় বন্ধনের ক্ষেত্রে কি হয়, একটা পরমাণু আরেকটা পরমাণুকে ইলেকট্রন দিয়ে দেয়, দিয়ে কি দিয়ে করে আয়ন তৈরি করে এবং তৈরি হয় কি আয়নীয় যৌগ, তাই তো। আচ্ছা, যদি এরকম হয়, ধরো এক্স একটা পরমাণু, ওয়াই আর একটা পরমাণু, এবার এমন একটা পরিস্থিতি হলো যে এদের কারুর পক্ষেই একে অপরকে ইলেকট্রন দেওয়া বা নেওয়া সম্ভব নয়। অর্থাৎ কি, এক্স চাইলেও ওয়াই কে ইলেকট্রন দিতে পারছে না, কিংবা ওয়াই চাইলেও এক্স কে ইলেকট্রন দিতে পারছে না। যদি এরকম হয়, কিন্তু দেখা যাচ্ছে তারা যৌগ তৈরি করে ফেলেছে, অর্থাৎ কি ইলেকট্রন গ্রহণ বর্জনের কোনো সম্ভাবনা নেই বা সুযোগ নেই, কিন্তু যৌগ তৈরি হচ্ছে। কি করে হচ্ছে, তার উত্তর দিচ্ছে আমাকে সমযোজী বন্ধন। কি বললাম কথা বুঝতে পেরেছো? চলো তাহলে জিনিসটা একটু স্টাডি করা যায়। আমি এক কাজ করি, আমি একটা একদম সহজ এক্সাম্পল দিয়ে শুরু করি। আগে এক্সাম্পল দিয়ে একটা বুঝবো, তারপরে আমরা এর ডিফিনেশন এবং বৈশিষ্ট্যগুলোতে যাব। ঠিক আছে, অর্থাৎ ডিফারেন্ট ওয়েতে এটা পড়বো। আগে এক্সাম্পল, তারপরে ডেফিনেশন। ধরো হাইড্রোজেন অণু, ঠিক আছে, কটা পরমাণু আছে? দুটো পরমাণু আছে। লিখে ফেলি তাহলে। বাইরে কটা ইলেকট্রন রয়েছে? এর একটা, ওর একটা, তাই তো। এখন মুশকিলটা আছে, দেখো যদি আমি ইন্ডিভিজুয়ালি ভাবি, অর্থাৎ পৃথক পৃথক ভাবে, এদের কিন্তু কারুরই বাইরে দুটো করে হয়নি। কিন্তু হাইড্রোজেন সূচিত তখনই হবে যখন এই হিলিয়ামের বিন্যাস, অর্থাৎ কি বাইরে কটা হতে হবে? দুটো হতে হবে, কিন্তু এটা হচ্ছে একটা। তাহলে মুশকিল হয়ে গেল। এবার এর পাশে দেখছি আরো এরকম একটা সমস্যাগ্রস্ত হাইড্রোজেন রয়েছে, তারও মাথা ব্যথা, সেও সুস্থিত হতে পারেনি। তখন তাহলে কি করা যাবে? তখন তারা করলো কি, পরস্পরের মধ্যে বন্ধুত্ব করে নিল। বন্ধুত্ব ঠিক বলবো না, সন্ধি বলতে পারো, একটা চুক্তি ভিত্তিক ব্যাপার। ঠিক আছে, কি চুক্তি? চুক্তিটা হচ্ছে এরকম যে এই হাইড্রোজেন ওই হাইড্রোজেনকে এর ইলেকট্রনটাকে ইউজ করতে দেবে, এট দ্য সেম টাইম এর দরকারে এও তার ইলেকট্রনটা একে ব্যবহার করতে দেবে। অর্থাৎ কি ব্যাপারটা এরকম হয়ে গেল, উভয় ইলেকট্রনটাকে সমভাবে ব্যবহার করবে। লক্ষ্য করে দেখো, এখানে এই হাইড্রোজেনের একটা এবং ওই হাইড্রোজেনের একটা ইলেকট্রন পরস্পরের সঙ্গে যদি থাকে, তাহলে সেখানে কি তৈরি হবে সেটাকে কি বলবো? অবশ্যই ইলেকট্রন জোড় বলবো। অর্থাৎ এখানে যদি সন্ধি তৈরি হয়, তাহলে এখানে সৃষ্টি হচ্ছে কি একটা ইলেকট্রন জোড়। এই এবার চুক্তির শর্ত কি, এই জোড়টাকে এও ইউজ করবে, এও ইউজ করবে। লক্ষ্য করে দেখো, যদি এ ইউজ করে তাহলে এর বাইরে কটা হলো? এর বাইরে কটা পড়ছে? দুটো, হিলিয়ার মতো হয়ে গেছে। এট দ্য সেম টাইম চুক্তির নিয়ম কি বলছে, সেও এটার উপরে অধিকার রাখে, তাহলে তার কটা হলো বাইরে? সেই দুটো হলো, ঠিক কিনা? অর্থাৎ কি উভয় হাইড্রোজেনই হিলিয়ামের মতো গঠন লাভ করে ফেলেছে, একটা জোড় তৈরি করেছে এবং সেটাকে সমভাবে ব্যবহার করছে। অর্থাৎ এদের মধ্যে এখন একটা বন্ধন তৈরি হয়ে গেছে, তাই না? তাকে আমরা প্রকাশ করছি এইভাবে। ঠিক আছে, লক্ষ্য করে দেখো, দুটো ইলেকট্রন অর্থাৎ একটা জোড় মিন্স এক বন্ধন। দুটো জোড় যদি হয় তখন হবে কি দ্বিবন্ধন। ধরো কার্বন ডাইঅক্সাইড, খুব পরিচিত একটা যৌগ। তো আমি সেন্টারে কার্বনটাকে রাখছি আর অক্সিজেনটাকে দুই দিকে রাখছি, ঠিক আছে। এখন কার্বন ডাই অক্সাইডের সবচেয়ে বাইরের কক্ষপথে কটা ইলেকট্রন আছে? চারটে। কার্বনের যদি মনে না থাকে 2 4, ঠিক আছে। অক্সিজেন বাইরে কটা? 6টা। কি বললাম কথা বুঝতে পেরেছো? এখন মুশকিল হলো, এর বাইরে আছে 6টা, তাহলে এর অষ্টক পূর্তি হয়নি। এ করতে যাবে কত? অক্সিজেন কত? কি বললাম?
2 6। তাহলে মুশকিলটা হলো অক্সিজেন চাইবে তার বাইরে 8টা করতে, আছে কটা 6টা। এট দ্য সেম টাইম কার্বনের বাইরে কটা আছে 4টে, তাকে করতে হবে কটা 8টা। ঠিক আছে, এক্ষেত্রে কি করা যেতে পারে, কি হতে পারে? লক্ষ্য করে দেখো, অক্সিজেন তড়িৎ ঋণাত্মক মৌল, তাই এর কাছ থেকে ইলেকট্রন কিন্তু কার্বন নিতে পারবে না। এটা হতে পারতো যদি এখানে কি হতো, ধরো কার্বন ধরো এখান থেকে দুটো নিয়ে নিলে, ওর কাছে দুটো নিয়ে নিলে, তাহলে কি হলো, তাহলে কার্বন নেগেটিভ হলো, অক্সিজেন পজিটিভ হলো, যুক্ত হয়ে গেল। কিন্তু সেটা হবে না। কেন হবে না? অক্সিজেন তড়িৎ ঋণাত্মক মৌল, অক্সিজেন সহজে ইলেকট্রন ছাড়তে চাইবে না। ঠিক আছে, তাহলে কার্বন চাইলেও এর কাছ থেকে ইলেকট্রন নিতে পারবে না। তাহলে তো মহা সমস্যা, ইলেকট্রন দেওয়া নেওয়া করা যাচ্ছে না। তাহলে আবার সেই চুক্তি করতে হবে। কিরকম চুক্তি হবে? চুক্তিটা এরকম হলো যে অক্সিজেন তার দুটো ইলেকট্রন এর দিকে বাড়িয়ে দিল, আর ওদিকের অক্সিজেন তার দুটো ইলেকট্রন এদিকে বাড়িয়ে দিল। ঠিক আছে, তাহলে কার্বন 4টে ছিল, কার্বন করলো কি, এই যে দুটো আর এই যে দুটো ওদের সঙ্গে কি করলো, এই নিজের অধিকার তৈরি করে ফেললো। এট দ্য সেম টাইম চুক্তির নিয়ম কি, যেমন কার্বন এর ইলেকট্রন ইউজ করছে, তেমন অক্সিজেন কি করবে, এরটা ইউজ করবে। লক্ষ্য করে দেখো, এই ওদিকেও এই, এবার লক্ষ্য করে দেখো, এই বাউন্ডারির মধ্যে কার্বনের কটা আছে 4টে, আর দুটো 6টা, দুটো 8টা হয়ে গেছে, কার্বনের কাজ শেষ। আবার অক্সিজেনের কটা হয়েছে, এই 4টে, 5টা 6টা 7টা 8টা হয়ে গেল। ওর ক্ষেত্রে 4টে 6টা 8টা। ঠিক আছে, তার মানে কি উভয়ের অষ্টক পূর্তি হয়ে গেছে। ব্যাস, তাহলে এক্ষেত্রে জিনিসটা কি দাঁড়াচ্ছে, অক্সিজেন এখানে কটা জোড় তৈরি হচ্ছে, এই একটা জোড়, এই একটা জোড়, তাহলে দ্বিবন্ধন। তারপর কার্বন আবার এখানে এই একটা জোড়, এই একটা জোড়, আবার দ্বিবন্ধন। এই হয়ে গেল আমার তাহলে কি কার্বন ডাই অক্সাইড অণুর গঠন। ইলেকট্রন ডট ডায়াগ্রাম বা লুইস ডায়াগ্রাম। ঠিক আছে, তাহলে ব্যাপারটা আমরা পড়াশোনা করে নিয়েছি। এইবার যা দেখলাম, যা পড়লাম, এইখান থেকে আমরা সংজ্ঞাটাকে প্রিপেয়ার করব। ঠিক আছে, তাহলে কি বলছে দেখো, প্রত্যেকটা পরমাণুর উদ্দেশ্য কি, ওই আগের মতো সুস্থিতি লাভ করা, অর্থাৎ কি নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করা। তাহলে কি জানাচ্ছে এখানে, তারা নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় একাধিক পরমাণু, ঠিক আছে, ইলেকট্রন জোড় গঠন করে এবং সেগুলিকে সমভাবে ব্যবহার করে পরস্পরের সঙ্গে যে বন্ধন দ্বারা যুক্ত হয়ে যৌগের অণু তৈরি করছে, সেই বন্ধনকে বলছি আমরা সমযোজী বন্ধন। এবং যে যৌগ তৈরি হচ্ছে তাকে আমরা বলছি সমযোজী যৌগ। এবং এক্ষেত্রে ধরো কার্বন, এক্ষেত্রে কার্বন 4টে সমযোজী বন্ধনের মাধ্যমে যৌগ তৈরি করেছে, তাই এর সমযোজ্যতা হলো 4। 4টে দেখতে পাচ্ছ, 1 2 3 4 হয়ে গেল। এট দ্য সেম টাইম অক্সিজেন এক্ষেত্রে কি করেছে, দুটো সমযোজী বন্ধন তৈরি করেছে। ঠিক আছে, মানে একটা অক্সিজেন দুটো তৈরি করেছে, ও দুটো তৈরি করেছে, তাই অক্সিজেনের সমযোজ্যতার পরিমাপ হবে 2। বুঝা গেছে? তাহলে এটাকে তুলে নাও। এবার আমরা সমযোজী বন্ধনযুক্ত যৌগের একটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল NH3 এর ইলেকট্রন ডট গঠনটা স্টাডি করবো। এটা পরীক্ষায় মোটামুটি বেশ পড়ে। ঠিক আছে, তাহলে কি যৌগটা আছে, NH3, তাই তো? ভালো, তাহলে আগে কাজ করি, আগে এনটাকে লিখি সেই আগের মতো, নাইট্রোজেন লিখলাম, তাই তো? আচ্ছা, নাইট্রোজেনের বিন্যাস কি 2 5, তাই তো? তাহলে আমি এটাকে লিখছি এইভাবে, এই বিন্যাস দেখে নাও, 1 2 3টে হয়েছে, দেখো 5টা হয়ে গেছে। এইবার এইখানে একটা হাইড্রোজেনকে আমি রাখলাম, তার কটা হবে, একটা, এখানে একটা হাইড্রোজেন একটা, এখানে হাইড্রোজেন একটা, তাহলে কি হবে? তাহলে এখন মুশকিলটা হচ্ছে এর আছে 5টা, করতে হবে 8টা, তাহলে 3টে ইলেকট্রন চাই। এট দ্য সেম টাইম এদিকে কি আছে, হাইড্রোজেনের একটা করে আছে, তাই তো? এখন তোমরা বলতে পারো যে স্যার হাইড্রোজেন একটা করে ছেড়ে দেবে, তাহলেই হয়ে গেল। ওদিকে নাইট্রোজেন কি হলো, এই 3 জনের কাছ থেকে 3টে পেয়ে গেল, হয়ে গেল কি 8টা। লক্ষ্য করে দেখো, হ্যাঁ সম্ভব, কিন্তু আবার সম্ভব নয়। কেন সম্ভব নয়? সম্ভব নয় এই কারণে, যদি এখানে হাইড্রোজেন একটা করে ছেড়ে দেয় তাহলে এর তো ভাড়ার 0,
এর তো কিছুই থাকবে না, এটা তো পরমাণুই থাকবে না তাহলে, কারণ তার কাছে ছিল একটা, সেটাও দিয়ে দিল, তাহলে থাকলো কি এর কাছে? থাকলো না। তাই এই জন্য এখানে হাইড্রোজেন ইলেকট্রন ছাড়তে পারবে না, নাইট্রোজেন তড়িৎ ঋণাত্মক হওয়া সত্ত্বেও পারবে না। তাহলে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে আবার আগের মতো চুক্তি। তাহলে কি হবে? হাইড্রোজেনের একটা, নাইট্রোজেনের আরেকটা, এরা পরস্পরের সঙ্গে কি করবে? জোড় তৈরি করবে। এট দ্য সেম টাইম আবার একটা জোড়, আবার একটা জোড়। লাভ কি হলো? লাভ এইটা হলো হাইড্রোজেনের দুটো করে হয়ে গেল, তার মানে তার হিলিয়ামের মতো গঠন কিন্তু প্রাপ্তি হয়ে গেছে। পরে থাকলো নাইট্রোজেন। এর ক্ষেত্রে এখন মুশকিল হচ্ছে দুটো দুটো দুটো, তাই তো 6টা হয়ে গেছে। এই যে দুটো আছে 8টা, ব্যাস তাহলে নিয়ে নাও তাহলে। এই নাইট্রোজেনের 8টা হয়ে গেল। তাহলে গঠনটা হবে এইরকম, নাইট্রোজেন মাথায় দুটো ছিল, এরা কোনো জোড় তৈরি করেনি, কারোর সঙ্গে করেনি, জোড় তো বটে কিন্তু কারোর সঙ্গে জোড় তৈরি করেনি, কোনো বন্ধন তৈরি করেনি। বন্ধন তৈরি হয়ে গেছে এখানে, এই একটা, এই একটা, এই একটা, ঠিক আছে। তাহলে এখানে কি নাইট্রোজেন তাহলে কি করেছে? এখানে 3টে বন্ধন তৈরি করেছে, দিয়ে যৌগ তৈরি করেছে, NH তৈরি করেছে। এটাই হলো আমার তাহলে কি NH3 স্ট্রাকচার। এখন তোমাদের কোশ্চেন একটা মাথায় আসতে পারে যে স্যার আপনি এক্ষেত্রে এই 3টেকে একটুখানি নিচের দিক নামিয়ে এঁকেছেন কেন? এইখানে গ্যাপটা তো বেশি কেন? এইখানে স্পেসটা বেশি কেন? এক্ষেত্রে লক্ষ্য করে দেখো, এই যে বস্তুটা না, খুব ক্রিটিক্যাল জিনিস, ঠিক আছে, কারণ এর কোনো বন্ধন তৈরি করেনি, এ নাইট্রোজেনের মাথায় বসে আছে, ঠিক আছে। একে বলছি কি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, লোন পেয়ার অফ ইলেকট্রনস, ঠিক আছে, মানে কি একা, অ্যালোন, একা বসে আছে। এই জোড়টাকে কারোর সঙ্গে, অন্য কোনো পরমাণুর সঙ্গে বন্ধন তৈরি করেনি, তাই কে বলছি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। এটা অত্যন্ত পাওয়ারফুল। এক্ষেত্রে কি হয়? এদের মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করে, সেই কারণে এই বন্ধনগুলো একটুখানি সামনের দিকে সরে যায়, ঠিক আছে, অর্থাৎ এখানে একটা গ্যাপ তৈরি হয়ে যায়। তোমরা পারলে এটা একটুখানি এভাবে আঁকার চেষ্টা করবে। তুলে নাও এটা। এবার আমরা দেখবো যে কোন কোন শর্তে সমযোজী বন্ধন তৈরি হয়, ঠিক আছে। ফার্স্ট অপশন কি রয়েছে? অধাতু প্লাস অধাতু। যদি এরকম দেখো যে একটা যৌগ তৈরি হতে যাচ্ছে এবং সেক্ষেত্রে যৌগ গঠনকারী পরমাণুগুলো তারা কি পরস্পর অধাতু, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সাধারণত কি হয়? সমযোজী বন্ধন তৈরি হয়। তোমরা অলরেডি দেখেছো, ধরো O2, N2 কিংবা CO2, ঠিক আছে। এক্ষেত্রে কি হয়েছে? এক্ষেত্রে লক্ষ্য করে দেখো, O2 দুটো অক্সিজেন পরমাণু, ওখানে N2, এখানে C এবং অক্সিজেন, কার্বন এবং অক্সিজেন, এরা সবাই তো অধাতু, এদের মধ্যে বন্ধন, তাই দেখো সমযোজী বন্ধন তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, পরের পয়েন্টটা কি? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি কম হয়, ঠিক আছে। ব্যাপারটা কিরকম? যদি উভয়ের তড়িৎ ঋণাত্মকতা কাছাকাছি হয়, অর্থাৎ উভয়ের ইলেকট্রন গ্রহণের টেন্ডেন্সিটা কি থাকে? প্রায় একই ধরনের থাকে, সেক্ষেত্রে কি কেউ কাউকে পুরোপুরি ইলেকট্রন দিয়ে দেবে না, ঠিক কিনা? তখনই চুক্তি তৈরি হবে, উভয় ইলেকট্রনটা কি করবে? ইউজ করবে। কোন ইলেকট্রন? সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন, ইলেকট্রন জোড় তৈরি করবে, আর তারপর তৈরি করবে কি? সমযোজী বন্ধন। তাহলে এই দুটো শর্ত মোটামুটি মেনটেন করলে সমযোজী বন্ধন হয়। এবার আমাদের পড়তে হবে সমযোজী বন্ধনের বা যৌগের বৈশিষ্ট্যগুলো, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল কি বলা আছে? দুর্বল প্রকৃতির বন্ধন। সমযোজী বন্ধনে আবদ্ধ যে পরমাণুগুলো, ঠিক আছে, তাদের মধ্যে যে বন্ধনটা বর্তমান, সেটা কিন্তু খুব একটা স্ট্রেংথ নেই। এই কারণে বলছি আমি, এক্ষেত্রে কোনো আয়নের অস্তিত্ব নেই। আয়নীয় বন্ধনে কি হয়? ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পরের মধ্যে কিন্তু তীব্র তড়িৎ আকর্ষণ বল দ্বারা আবদ্ধ থাকে, তাই জন্য এদের মধ্যে বন্ধনটা অত্যন্ত স্ট্রং হয়। কিন্তু সমযোজীর ক্ষেত্রে যেহেতু আয়নের অস্তিত্ব নেই, তাই স্থির তড়িৎ বল ক্রিয়া করার কোনো ব্যাপার নেই, এই জন্য এই বন্ধনটা অতটা স্ট্রং নয়। আচ্ছা, যদি বন্ধন স্ট্রং না হয় তাহলে কি হবে? তাহলে সেই বন্ধন ভাঙতে কম শক্তির প্রয়োজন, আর শক্তি যদি কম প্রয়োজন হয় তাহলে কি খুব কম তাপমাত্রাতেই সেই যে যৌগটা সেটা কি হবে? হয় ফুটতে শুরু করবে, বাষ্পীভূত হবে, কিংবা গলে যাবে, তাই না? এই কারণেই সমযোজী যৌগগুলোর গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এগুলো কি হয়? আয়নীয় যৌগের তুলনায় কম হয়, ঠিক আছে। এবং কোন কোন ক্ষেত্রে কি হয়? সাধারণ তাপমাত্রাতেই দেখবে সমযোজী যৌগগুলো গলিত অবস্থায় থাকে, যেমন ধরো অ্যালকোহল,
ঠিক আছে, সাধারণ তাপমাত্রা দেখি সেটা গলিত অবস্থায় রয়েছে, তাই না? আচ্ছা, এর পরের পয়েন্ট হলো বন্ধনের অভিমুখ রয়েছে, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং এটা গুরুত্বপূর্ণ পার্থক্য কার সঙ্গে, সমযোজী বন্ধনের সঙ্গে আয়নীয় বন্ধনের। সেক্ষেত্রে কিন্তু অর্থাৎ আয়নীয় বন্ধনে কিন্তু বন্ধনের দিক ছিল না, এক্ষেত্রে থাকবে। কি করে লক্ষ্য করো, একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো HCl, এখানে কি থাকে, H এবং Cl এর মধ্যে একটা বন্ধন থাকে। কোন বন্ধন? সমযোজী এক বন্ধন। কিন্তু ঘটনাচক্রে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা H এর থেকে অনেক বেশি হওয়ার কারণে ক্লোরিন কি করে, এই বন্ধন সৃষ্টিকারী যে ইলেকট্রন জোড় তাকে নিজের দিকে কিছুটা টেনে নেয়, যার ফলে কি হাইড্রোজেনের সঙ্গে ইলেকট্রন জোড়ের ব্যবধানটা অনেকটা বেড়ে যায়। এই কারণে কি দাঁড়ায়, হাইড্রোজেনের মাথায় সামান্য প্লাস চার্জ তৈরি হয় আর ক্লোরিনের মাথায় সামান্য মাইনাস চার্জ তৈরি হয়, ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস, খুব ক্ষুদ্র আধান তৈরি হয়। ফলে কি হয়, এই বন্ধনটার একটা দিক চলে আসে। ঠিক আছে, এটুকু জানলেই চলবে। আচ্ছা, পরের পয়েন্ট, একটা বৈশিষ্ট্যমূলক পয়েন্ট রয়েছে এখানে, বলছে অধ্রুবীয় দ্রাবকের দ্রাব্য। আয়নীয় বন্ধনে কোনো অণু নেই, স্বাভাবিক কথা সে কোনো পোলার বা ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হবে না। তার যেহেতু অণু নেই সেই জন্য অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়। এখানে ব্যতিক্রম রয়েছে, সমযোজী যৌগ কিন্তু জলেও দ্রবীভূত হয়, জল কিন্তু ধ্রুবীয় দ্রাবক। ঠিক আছে, এটা ব্যতিক্রম। আচ্ছা, পরের পয়েন্ট বলা আছে কি, দ্রবীভূত অবস্থায় বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে না, করবে না, এটা তো স্বাভাবিক। আয়ন তো নেই, করবে কি করে, তাই না? সমযোজী যৌগের মধ্যে যেহেতু আয়নের অস্তিত্ব নেই, তাই জন্য গলিত হোক কিংবা দ্রবীভূত হোক সেক্ষেত্রে আয়ন তৈরি করতে পারছে না, আর আয়ন তৈরি না হলে তড়িৎ পরিবহন করবে কি করে। ঠিক আছে, তবে হ্যাঁ ব্যতিক্রম, এই যে HCl, এই কিন্তু একটা সমযোজী যৌগ, কিন্তু এটা কি করে, HCl কিন্তু তড়িৎ পরিবহন করে। তো কি করে করে সেটা আমি তোমাদেরকে টাস্ক দিলাম, তোমরা একটুখানি খুঁজে বের করো কেন HCl সমযোজী হওয়া সত্ত্বেও তড়িৎ পরিবহন করে। আমি একটুখানি হিন্ট কিন্তু অলরেডি এখানে দিয়ে দিয়েছি, এখান থেকে অ্যান্সারটা কিন্তু বানানো যায়, তো তোমরা ঘরে এটা ট্রাই করবে। তো আজকের ক্লাস এতদূর থাকবে। অন্য একটা ক্লাসে আমি কি করব, এই চ্যাপ্টার সংক্রান্ত যতটা আমি পড়ালাম এই সংক্রান্ত কোশ্চেন্স ডিসকাস করব। ঠিক আছে, তার জন্য তোমাদের কি করতে হবে, তোমরা এই চ্যাপ্টার পড়ার পর অর্থাৎ আগের ক্লাসটা এবং আজকের ক্লাসটা পুরোটা ভালো করে থরলি পড়ার পর প্র্যাকটিস করার পর তোমরা কি করবে, কোশ্চেন দেখবে। ঠিক আছে, তোমার বই এক্সারসাইজ দেখে হোক, টেস্ট পেপার থেকে কোশ্চেন বের করবে, বের করে কোনটা কোনটা পারছো না আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে, তো সেইখান থেকে আমি কিছু সিলেক্টেড কোশ্চেন যেগুলো আমার মনে হয়েছে হ্যাঁ সত্যি কঠিন, সেগুলো আমি কিন্তু এখানে ক্লাসের মধ্যে ডিসকাস করব। ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই, পরে ক্লাসে আবার দেখা হবে। গুড বাই।